ইসরায়েল মধ্যপ্রাচ্যের বুকে জেগে থাকা ছোট্ট একটা দেশ। আয়তনে ছোট হলেও এর গুরুত্ব কিন্তু অনেক। কিন্তু তার নাম শুনলে যেন আমাদের মনে হাজারটা প্রশ্ন ভিড় করে আসে। এই দেশটির উত্থান, এর পিছনের রাজনীতি, সবকিছু নিয়ে যেন রহস্যের জালবোনা। কেন এই দেশটি এত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে সবসময়? কি এর কারণ? আন্তর্জাতিক মহলে কেন এত আগ্রহ এই দেশটিকে নিয়ে? কিভাবে দেশটি নিজেদের এত শক্তিশালী অবস্থানে নিয়ে গেল? সামরিক শক্তি থেকে শুরু করে প্রযুক্তি খাতেও তারা আজ বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ। এই সাফল্যের পেছনে রহস্যটাই বা কি? আর এই অঞ্চলের সবচেয়ে সংবেদনশীল বিষয়, ফিলিস্তিনের সাথে এই দীর্ঘ সংঘাতের শুরুটা আসলে কোথায়? কেন আজও এই দুটি দেশ নিজেদের অধিকার আদায়ের জন্য লড়ে যাচ্ছে? আমরা প্রায় বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সম্পর্কিত খবরের শিরোনামগুলো দেখি, কিন্তু খুব কম মানুষই এই সংঘাতের ভেতরের আসল গল্পটা জানি। ঘটনার গভীরে না গিয়ে শুধু কয়েকটি খবরের উপর ভিত্তি করে একটা ধারণা তৈরি করি। তাই আজ আমরা চেষ্টা করব কোনো রকম ব্যক্তিগত পছন্দ বা অপছন্দকে প্রশ্রয় না দিয়ে একদম নিরপেক্ষভাবে বিষয়টির গভীরে যেতে। আমরা দেখব কিভাবে ইসরায়েলের উত্থান হলো, তাদের এই অভাবনীয় শক্তির উৎস কোথায়, এবং ফিলিস্তিনের সাথে তাদের সংঘাতের শিকড়গুলো কোথায় প্রেরিত। চলুন আমরা ইতিহাসের পুরনো দিনের সেই পাতাগুলো উল্টে দেখি, যেখানে লুকিয়ে আছে অনেক অজানা তথ্য। জানার চেষ্টা করি এই জটিল এবং বহুমাত্রিক গল্পের আসল চেহারাটা কেমন। কারণ অর্ধসত্য সবসময় মিথ্যার চেয়ে ভয়ঙ্কর। দিন শেষে কোনো একটা পক্ষ বেছে নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণই আপনার। তবে আমার মনে হয় পুরো ঘটনাটা ভালোভাবে না জেনে কোনো একটি বিশেষ দলের প্রতি সমর্থন জানানো বোধহয় ঠিক হবে না, তাই না? চলুন দেখি ইসরায়েল নামের শুরুটা কিভাবে। ইসরায়েলের গল্প শুরু হয় আজ থেকে প্রায় 4000 বছর আগে। এই অঞ্চলের ইতিহাস বেশ পুরনো এবং জটিল। ইহুদিদের ধর্মীয় বিশ্বাসে এই ভূমি শুধু একটি স্থান নয়, তাদের প্রতিশ্রুত দেশ। তাদের বিশ্বাস সৃষ্টিকর্তা এই ভূমি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলেন, তাই এর প্রতি তাদের গভীর টান। ইতিহাসের নানা বাঁকে নানা সময়ে তারা বিতাড়িত হয়, নিজেদের ভূমি থেকে জোর করে সরানো হয়, ফলে তারা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এই ছড়িয়ে যাওয়াকে ডায়োস্পোরা বলা হয়। এত প্রতিকূলতার পরেও নিজেদের মাতৃভূমিতে ফিরে আসার স্বপ্ন তারা কখনো মরে যেতে দেয়নি। এই স্বপ্ন তাদের বাঁচিয়ে রেখেছিল। 19 শতকে ইউরোপে ইহুদিদের উপর নির্যাতন আশঙ্কাজনকভাবে বাড়তে থাকে। বিভিন্ন দেশে তাদের উপর নেমে আসে অকথ্য অত্যাচার। এই পরিস্থিতিতে জায়োনিজম নামে একটি নতুন রাজনৈতিক আন্দোলন শুরু হয়। এর মূল লক্ষ্য ছিল নিজেদের জন্য একটি নিরাপদ দেশ গড়া, যেখানে তারা শান্তিতে বসবাস করতে পারবে। জায়োনিস্টরা ফিলিস্তিনে ফিরে এসে জমি কেনা এবং বসতি স্থাপন করা শুরু করে। তারা ধীরে ধীরে সেখানে নিজেদের কমিউনিটি তৈরি করতে থাকে। কিন্তু এই নতুন বসতি স্থাপনকে কেন্দ্র করে স্থানীয় আরবদের সাথে উত্তেজনা বাড়তে থাকে, যা পরবর্তীতে সংঘাতের রূপ নেয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয় এবং এই অঞ্চলের ভাগ্য তাদের হাতে চলে যায়। 1917 সালের বেলফোর ঘোষণা করা হয়। এই ঘোষণায় ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি জাতীয় আবাস গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে একই স্থানে স্থানীয় আরবদের অধিকার রক্ষার কথাও বলা হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। দুইটি পরস্পর বিরোধী প্রতিশ্রুতি দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হলোকস্টের ভয়াবহতা বিশ্ববাসীকে স্তম্ভিত করে দেয়। মানব ইতিহাসের জঘন্যতম এই ঘটনা ইহুদিদের নিজেদের একটি স্বাধীন রাষ্ট্রের দাবিকে আরও জোরালো করে তোলে। তারা বুঝতে পারে নিজেদের নিরাপত্তার জন্য একটি নিজস্ব রাষ্ট্র অপরিহার্য। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে ভাগ করে দেওয়ার প্রস্তাব দেয়। সেখানে একটি ইহুদি রাষ্ট্র এবং একটি আরব রাষ্ট্র গঠনের কথা বলা হয়। ইহুদিরা এই প্রস্তাব মেনে নেয়, কিন্তু আরবরা তা প্রত্যাখ্যান করে। এই সিদ্ধান্তের ফলে নতুন সংঘাতের সূচনা হয়। অবশেষে 1948 সালের 14 মে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে এবং নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে। কিন্তু এই ঘোষণার পরদিনও শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ, যা এই অঞ্চলের সংঘাতের ইতিহাসকে আরো গভীর করে তোলে। কিভাবে ইসরায়েল এত ক্ষমতার দর হলো? জন্মের পরপরই চারপাশে আরব দেশগুলোর আক্রমণ। সবাই ভেবেছিল ইসরায়েল টিকবে না, কিন্তু তারা শুধু টিকে থাকেনি, বরং শক্তিশালী হয়ে উঠেছে। এর পেছনে আছে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ। প্রায় সবাই সেনাবাহিনীতে যায়, ফলে পুরো জাতি যুদ্ধের জন্য প্রস্তুত। আমেরিকার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আরো বড় কারণ। বিলিয়ন ডলারের সামরিক ও প্রযুক্তি সহায়তা পায় তারা। নিজেদের উদ্ভাবনী শক্তি, গোয়েন্দা সংস্থা মোসাদের দক্ষতা আর অস্তিত্বের লড়াইয়ের মানসিকতা, সব মিলে ইসরায়েল আজ মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তি। শুধু যুদ্ধই নয়, এদের বুদ্ধিও আছে। ইসরায়েল শুধু সামরিক শক্তিতে নয়, প্রযুক্তি আর উদ্ভাবনে বিশ্বে পরিচিত। স্টার্ট আপ নেশন নামে খ্যাত, কারণ এখানে অসংখ্য প্রযুক্তি কোম্পানি গড়ে উঠেছে। প্রাকৃতিক সম্পদ কম, তাই তারা মানুষের মেধাকে মূল শক্তি বানিয়েছে। শিক্ষা, গবেষণা আর নতুন নতুন আইডিয়ায় বিনিয়োগ করা তাদের মূল লক্ষ্য। এটাই তাদের এগিয়ে দিয়েছে। সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা নিয়ে তরুণরা পরে বড় বড় টেক কোম্পানি গড়ে তোলে। আয়রন ডোম, মিসাইল ডিফেন্স, ডিপ ইরিগেশন, এমন অনেক উদ্ভাবন এসেছে সেখান থেকে। সীমাবদ্ধতাকে শক্তিতে বদলে ইসরায়েল আজ প্রযুক্তির দুনিয়ায় সুপার পাওয়ার। যদি ফিলিস্তিন প্রসঙ্গের কথা বলি,
ইসরায়েল ফিলিস্তিন সংঘাত দুই জাতির একই ভূমির উপর অধিকার নেই। ইহুদিদের কাছে এই ভূমি ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, আর ফিলিস্তিনের কাছে এটা তাদের শত বছরের বাসস্থান। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় প্রায় 7.5 লাখ ফিলিস্তিনি ঘরছাড়া হয়। এটাই নাকবা। মূল সমস্যা ভূমি, জেরুজালেমের নিয়ন্ত্রণ আর শরণার্থীদের ফিরে আসার অধিকার। ইসরায়েল পশ্চিম তীর ও গাজায় বসতি করে, ফিলিস্তিনিরা স্বাধীন রাষ্ট্র চায়। জেরুজালেম 3 ধর্মের পবিত্র শহর, দুই পক্ষ এই দাবি ছাড়তে রাজি নয়। এই জটিল প্রশ্নগুলোর সমাধান না হওয়ায় সংঘাত চলছেই। কেন এই হামলা? ইতিহাসের পাতা থেকে বর্তমান। গাজায় ইসরায়েলি হামলার পেছনের প্রধান কারণ হিসেবে ইসরায়েলের ভাষ্য হলো আত্মরক্ষা। নিজেদের নাগরিকদের রক্ষা করার জন্য হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাদের কর্তব্য। তারা মনে করে হামাসের রকেট হামলা থেকে নিজেদেরকে বাঁচানো তাদের অধিকার। হামাসের রকেট হামলার জবাবে ইসরায়েল পাল্টা আঘাত হানে। এই পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে সংঘাত আরও বেড়ে যায়। হামাস গাজার শাসক, যারা এই অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর চোখে হামাস একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত। আন্তর্জাতিকভাবে অনেক দেশই হামাস নিষিদ্ধ। আরব ইসরায়েল যুদ্ধগুলো ইসরায়েলকে সামরিকভাবে শক্তিশালী করেছে, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করেছে। কিন্তু ফিলিস্তিনিদের সাথে লড়াইটা দখলদার বনাম দখলকৃত জনগোষ্ঠীর। একদিকে শক্তিশালী সামরিক শক্তি, অন্যদিকে নিজেদের অধিকার আদায়ের সংগ্রামকৃত মানুষ। গাজা অবরুদ্ধ, যার কারণে সেখানকার মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। অর্থনীতি ভেঙে পড়েছে, মানুষ হতাশ, কারণ তাদের সামনে কোনো আশার আলো নেই। এই হতাশা থেকে চরমপন্থা বাড়ছে। তরুণ প্রজন্ম তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। ছোট কোনো ঘটনা দ্রুত বড় সংঘাতের রূপ নেয়, যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। রকেট হামলা, যা প্রায়শই গাজা থেকে ইসরায়েলের দিকে চালানো হয়। বিমান হামলা, যা গাজার আকাশে আতঙ্ক সৃষ্টি করে। বেসামরিক হতাহতের মিছিল। এই সংঘাতের সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে। ইসরায়েল বলে হামাস বেসামরিক এলাকা থেকে হামলা চালায়, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাই হতাহত এড়ানো কঠিন। এই পরিস্থিতিতে বেসামরিক মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। এই যুক্তি পাল্টা যুক্তির মধ্যেই রক্তপাত চলতে থাকে। নিরীহ মানুষেরা এর শিকার হচ্ছে। ইসরায়েল ফিলিস্তিনের ভবিষ্যৎ কোন পথে? আজকের দিনে দাঁড়িয়ে ইসরায়েল ফিলিস্তিন সংকটের ভবিষ্যৎ বেশ অনিশ্চিত। দুই রাষ্ট্র সমাধান, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন দিন দিন ফিকে হয়ে যাচ্ছে। পশ্চিম তীরে ইহুদি বসতি বাড়ছে, জমি কমছে, ফিলিস্তিন রাষ্ট্র গড়া কঠিন। দুই পক্ষেই চরমপন্থা বাড়ছে, পারস্পরিক অবিশ্বাস গভীর হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় চেষ্টা করলেও বাস্তবে সমাধান আসছে না। শান্তির পথ খুঁজতে হলে দুই পক্ষকে ছাড় দিতে হবে। আর দরকার সাধারণ মানুষের মধ্যে মানবিক যোগাযোগ। সেই দিন কবে আসবে কেউ জানে না। Please subscribe my YouTube channel for more update.